চাঁদপুরে জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করবে পুলিশ। নদীপথে ভয় আর আতঙ্ক। সুন্দরবন বাঁচাতে জরুরি গড়াই নদী খনন, কোনো কাজে আসছে না কয়েক হাজার কোটি টাকার একাধিক প্রকল্প। ক্ষুব্ধ নদী বিশেষজ্ঞরা। ভূমিহীনদের জমি বরাদ্দ নিয়ে ক্ষমতার দাপট, দুর্নীতির খবরের জেরে মামলা দিয়ে সাংবাদিক হয়রানি। ভূমি খেকো কালামের বিরুদ্ধে ব্যবস্থা চায় স্থানীয়রা। এবং খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা শুরু করল জাহানাবাদ এক্সপ্রেস। বাঁচবে সময় ও ভাড়া, খুশি যাত্রীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। নিহতরা সবাই ওই জাহাজের নাবিক ও কর্মচারী। লাশগুলো ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এ ঘটনার পর চাঁদপুরের নদীপথে চলাচলে দেখা দিয়েছে ভয় ও আতঙ্ক। 7 জন মানুষ মেরে লাইছে, তো এই মিলে মনে করেন নিজের গাঙের জন্য চলতে মনে করেন বহুত ভয় লাগতে আছে। যে মিলে ডায়া দিতে আছে, আমরা তো দেশে রুজি করে খাইতাম না, লাস্ট আঙ্গুর জীবন লেটা আনে নিয়ে যাইব। গতকালকে একটা ঘটনা হয়েছে, আর ঘটনা থেকে মানুষ আইও কম, আমরা যাই থেকে আমগো সাংঘাতিক ভয় লাগে আমগো। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ফাহাদ। ফাহাদ, 7 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় হরিণা ফেরিঘাটে কি পরিস্থিতি বিরাজ করছে, আর পুলিশের বক্তব্য কি? কোনো ধরনের পরিচয় মিলেছে কিনা কারো? মেঘনার মাঝিচর অঞ্চলে মূলত ডাকাতের কবলে পড়ে, যেখানে স্থানীয় প্রশাসন খবর পেয়ে দ্রুত গিয়ে ঘটনাস্থলে 5 জনের মরদেহ ও বাকি 3 জনকে মুমূর্ষ অবস্থায় চাঁদপুরে নিলে এর মধ্যেই আরো 2 জন মৃত্যুবরণ করেন ও একজনের মুমূর্ষ অবস্থায় ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করা হয়। তবে বাকি 7 জনের মৃত্যুবরণ করেন এই ঘটনায়। এই ক্ষেত্রে চাঁদপুরের 7 জনের মরদেহ মূলত পরিচয় শনাক্ত করা গিয়েছে, যাদের ময়নাতদন্ত শেষে পরিবারদের কাছে লাশ হস্তান্তর করার কথা প্রক্রিয়া চলতেছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে মেঘনাপাড়ের মূলত জেলে ও ছোট বড় যানবাহন নৌযানের শ্রমিকরা যারা একটা আতঙ্ক বিরাজ করছে, ও মেঘনাপাড়ের মানুষরাও, চলাচলকারী মানুষরাও একটা আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনাপাড়ে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে পিছনে যে ছোট যান সহ জেলেরা পর্যন্ত এবং নদীতে নামতে ভয় পাচ্ছে। যারা জানাচ্ছে যে আমাদেরকে এই সময়টাতে যদি এমন একটা ঘটনা ঘটে গেছে, যা এই নৌরুট চলাচল শুরু হওয়ার পর থেকে এমন কোনো ঘটনা চাঁদপুরে ঘটেনি। আমি এই মুহূর্তে একজন জেলের সাথে কথা বলতে চাই যে এই মুহূর্তে যে আপনারা কেন নদীতে যাচ্ছেন না, বা কি পরিস্থিতি আপনারা একটু যদি জানাতেন। আমরা আগে পরে তো কখনো এরকম ঘটনা মেঘনা নদীতে ঘটেনি। এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটছে। এখন প্রত্যেকটা জেলে আতঙ্কের ভিতরে আছে, প্রত্যেকটা জেলে সবার ভিতরে আতঙ্ক কাজ করতেছে। ডাকাতরা কখনো এসে হামলা করে, কখনো এসে মারপিট করে সবকিছু লয়ে যায়। তবে এত বড় ঘটনা আর খাড়াখাড়ি ঘটনা, এটাই সবচেয়ে বড় ঘটনা আর কি মেঘনা নদীতে কি ধরা যায়। আপনারা এমনি যাচ্ছেন না কেন, বা পরিস্থিতি কেমন? পরিস্থিতি তো অনেক ভয়াবহ, কারণ নদীতে গেলে ডাকাতের কবলে পড়তে হয়। নিজেদের ভিতরে তারা ভয় কাজ করতেছে, আতঙ্ক কাজ করতেছে, আমরা কিভাবে নদীতে যাই। আচ্ছা, ঠিক আছে, আমি একজন জেলের কথা শুনেছি এই মুহূর্তে। আমি আপনাকে যদি আরো একটু জানিয়ে রাখতে চাই, এই বিষয়ে প্রশাসন আমাদেরকে যতটুকু নিশ্চিত করেছে, এখন পর্যন্ত তদন্ত চলমান। তবে দ্রুত আসামিদের ধরে এর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দাবি জানাচ্ছে স্থানীয় জেলেরা। এই ছিল আমার কাছে চাঁদপুরের এই পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। মোহাম্মদ ফাহাদ, মোহনা টেলিভিশন, চাঁদপুর। ফাহাদ, আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র একটি নদীর পানি প্রবাহ বাড়াতে পারলেই কমবে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, বাঁচবে সুন্দরবন, এমন লক্ষ্য নিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয়ে গড়াই নদী খননে একাধিক প্রকল্প হাতে নিলেও কাজ হয়নি কিছুই। উল্টো পকেট ভারী হয়েছে অনেকেরই। প্রকল্পগুলোকে টেকসই উন্নয়নের আওতায় আনার তাগিদ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা। টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপের আওতায় মনিরুল ইসলামের তৈরি ধারাবাহিক 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সুশাসন,
আর জবাবদিহিতার অভাবে মরতে বসেছে কুষ্টিয়ার গড়াই নদী। আর এ নিয়ে ক্ষোভ আর আফসোসে যেন শেষ নেই স্থানীয় নদীপ্রেমীদের। নদীতে পানি থাকে, নৌকা চলাচল, সেও তো ভাত পায় না। আমরা তো জেলে মানুষ, আমরা যদি মাছ না মারতে পারি তাহলে আমরা মানে জীবিকা নির্ভর করবো কিভাবে? যে নদীতে 20 বছর আগেও চলতো লঞ্চ স্টিমার, পানির তর্জন গর্জনে ঘুমে ব্যাঘাত ঘটত নদী পাড়ের মানুষের, সেই নদীটি আজ মৃতপ্রায়। একাধিক প্রকল্প নেওয়া হলেও অগ্রগতির চিত্র নিম্নমুখী। বিস্তারিত জানতে সাহায্য নেওয়া যাক স্যাটেলাইটের। এখানে দেখা যাচ্ছে 1996 সালের খননের পরের বছর নাব্যতা কিছুটা বেড়েছে। 2000 সালের পরে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও 2009 সালে নদীর পানি প্রবাহ কমে যায় অনেকখানি। 2012 সালে নদীটি আরও সংকুচিত হয়। বর্তমানে কিছুটা অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত ফলাফল থেকে অনেক দূরে। নোংর করে রাখাটাই কঠিন হতো, এত স্রোত ছিল এক সময়, সেই লেভেল এখন নাই। প্রথম দুইবার কিন্তু দেখা গিয়েছে যে পানি বেড়েছে। আপনি যদি দেখেন পরের বারে যে পানিটুক যতটুক বেড়েছে, আমি রেজাল্টও দেখেছি পানি কতটুকু উঠেছে, কিন্তু সেই পরিমাণ পানি আসে নাই, বাড়েও নাই, এবং যার জন্য আপনি বলছেন যে উপকার হয়নি। খোদ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন সমীক্ষাতেও মেলে এর সত্যতা। সমীক্ষা বলছে গড়াই নদীর ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজে সন্তুষ্ট নয় স্থানীয় জনগোষ্ঠী। মানহীন কাজের ধরন সহ তদারকির অভাবের কথা বলা হয়। পাশাপাশি ড্রেজিং এর মাটি সঠিক স্থানে না ফেলা সহ ড্রেজিং এর প্রস্থ ও গভীরতা প্রত্যাশিত মাত্রায় না হওয়ার কথাও বলা হয়েছে রিপোর্টে। ড্রেজার আসছে, ড্রেজিং হবে, কিন্তু ড্রেজিং তো হয় না, যা হয় সবই খেলনা হয়েছে। এ নিয়ে স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে পরের বছর পানি উন্নয়ন বোর্ড বাধ্য হয় নদীর কূলে ফসলি জমিতে পলি ফেলতে। তবে আইএমইডির রিপোর্টে ক্ষতিগ্রস্ত জমির মালিককে ভাড়া দেওয়ার কথা বলা হলেও কোনো অর্থই পায়নি জমি মালিক। 10 বছর ধরে এই যে আমার জমিটা বালির স্তূপ করে বুক করে রেখেছে, প্রতি বছর সেখানে বালির স্তূপ করে, প্রতি বছরই এখানে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহল ঠিকই সেখান থেকে বালি বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। প্রতি বছর আমি সরকারকে রাজস্ব দিচ্ছি, ভূমিকর দিচ্ছি, কিন্তু আমি আমার এই জমির কোনো ভাড়া বাবদ কিছুই পাইনি। শুধু অপরিকল্পিত প্রকল্পই নয়, নদীমুখী খাল দখলের কারণেও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গড়াইমুখী 25 খাল দখল হওয়ার কারণে লোকালয়ের পানি নদীতে আসতে পারছে না বলে অভিযোগ করলেন পরিবেশবিদরা। প্রত্যেকটা নদীর উৎস মুখকে সিলিং করে দেওয়া হয়েছে, এমনকি কংক্রিট দিয়ে, অর্থাৎ ইট বালু লোহা দিয়ে এইটাকে দখল করে এমনভাবে মানুষ ভোগ করছে যে বৃষ্টির পানি যেমন ওইটা বেয়ে নদীতে যাইতে পারে না। তারপরও রয়েছে বালুখ্যাকদের আগ্রাসন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বছর জুড়েই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগও রয়েছে। এতে প্রতি বছরই ভাঙছে নদী পার। তবে সরকারের পালাবদলে বালু উত্তোলন বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা। 3টে মেশিন দেখে বোরিং এ তুললাম, কোনো মেশিনে পানি উঠল না, তাহলে আমরা কি এই অবস্থায় থাকবো? চাষের জমি আপনার ভেঙে চলে যাচ্ছে পানি না থাকার কারণে, গভীরতা না থাকার কারণে আমার এরকম অত্যাচার আছে, ভেঙে চলে যাচ্ছে। বালু উত্তোলনে জড়িতদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। ডিজারিখানে আসে যে টাকা দেবে তার 2 রেট কেটে দেয়, যে টাকা দেবে না তাদের এরকম বালু মালু দেয় না। নদী যেভাবে কাজ করার দরকার সেভাবে তারা করে না, নদীতে পানি থাকে না। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে জনস্বার্থ প্রকল্পগুলো টেকসই উন্নয়নের আওতায় আনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সেটার সঙ্গে সংযুক্ত করেই আসলে প্রকল্পগুলো নেওয়া দরকার, এবং নদীর সঙ্গে জড়িত যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফরমেন্স অডিট সেভাবে করা হচ্ছে না, যার ফলে এই হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা আমরা জানতে পারছি না। আমি মনে করি যে ইমিডিয়েটলি নদী খননের বিশেষ করে যে প্রকল্পগুলো রয়েছে তো সেগুলোর পারফরমেন্স অডিট দরকার। গড়াই নদী খননে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টা বলেন, খননে অনিয়ম দুর্নীতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই প্রকল্পগুলো হবে সেই প্রকল্পগুলো সরকারের একটা অ্যাসেসমেন্ট প্র্যাকটিস আছে, ওইটা করার পরে একটা কমিটি করা হয়েছে, যেই কমিটিতে স্থানীয় উপকারভোগী থাকবে, একজন শিক্ষক প্রতিনিধি থাকবে, একজন স্থানীয় প্রতিনিধি থাকবে, তাছাড়া সরকারের কিছু প্রতিষ্ঠান, এবং ওই কমিটির সভাপতি হবেন হচ্ছে দেশের কোনো একজন গ্রহণযোগ্য ব্যক্তি। তারা ওই প্রকল্পটা আবার পুনর্মূল্যায়ন করবেন এবং প্রকল্পটা পুরো বাস্তবায়নকালে ঠিক মতন মানসম্মত জিনিস দেয়া হচ্ছে কিনা, যত টাকা ব্যয় করার কথা তার বিপরীতে যা কেনার কথা তা কেনা হচ্ছে কিনা এগুলো দেখবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, কুষ্টিয়া। বরিশালের বাকেরগঞ্জে ভূমিহীনদের জন্য বরাদ্দ জমি নিজের ও আত্মীয় স্বজনের নামে বন্দোবস্ত নেয়ার সংবাদ প্রকাশের জেরে 2 সাংবাদিক ও ভুক্তভোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলা করেছেন এক ভূমিদস্যু। উপসচিব ছেলের ক্ষমতার দাপটে ভূমি খেকো আবুল কালাম শিকদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। বাকেরগঞ্জ থেকে এম এ শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম।
বরাদ্দ সরকারি খাস জমি নিজের ও নিকট আত্মীয়দের নামে বন্দোবস্ত নিয়ে রিসোর্ট, বাগানবাড়ি ও মাছের ঘের সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কামাল হোসেনের বাবা আবুল কালাম শিকদার। এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সহ 2 সাংবাদিক ও ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা করেছেন পতিত সরকারের অনুসারী ওই ভূমিদস্যু। ভূমি অফিসের বন্দোবস্ত দেয়া জমি অন্য কারো ভোগ দখলের সুযোগ নেই বলে জানালেন বাকেরগঞ্জের সহকারী কমিশনার KM ইসমাম। ভূমি অফিস যখন কাউকে বন্দোবস্ত দেয় তখন সেই ব্যক্তির নামেই বন্দোবস্ত, অন্যের জমি ভোগ দখল করার তো সুযোগ নেই। উনি যদি নিজের নামে বন্দোবস্ত না নিয়ে থাকেন এবং তাহলে ওনার সেই জমিতে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুক্তভোগীরা জানান কামাল শিকদারের অপকর্মের বিরুদ্ধে মুখ খুললেই তাকে হামলা মামলার শিকার হতে হয়। 2009 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন জনের নামে অনেকগুলো মিথ্যা মামলা করেন তিনি। সব মামলার নেপথ্যে তার ছেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব কামাল হোসেন। জায়গার কথা কওনের সে 2টা মামলা দিয়েছে আমার পোলার নামে, একটা চাঁদাবাজি আর একটা হত্যার হুমকি। জায়গা খাইতেই দেবে না, সে অনেক লোকজন আছে। হ্যাঁ খায় জোরের বল, হ্যাঁ মেজেস্টার, হ্যাঁ পোলা মেজেস্টার। আমরা জমি চাওয়ায় সালাম শিকদার আমার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিছে এবং হয়রানি করতে আছে। এর আগেও এই মামলাবাজ পতিত আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও ছেলের ক্ষমতার দাপটে বিভিন্ন ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সালাম শিকদারের বোর্ড থেকে আমরা এই জমিটা কিনছি, সেই জমিটা কিনবার পরে হ্যাঁ পোলা মেজিস্ট্রেট ওইবার পরে এই জমিটা হে দখল করিয়া নিয়েছে। কালাম শিকদার এই জমি খাওয়ার পর থেকে আমরা এই ভালো কথা কইতে যাইয়া, সত্যি কথা কইতে যাইয়া আমাদের নামে চাঁদাবাজি মামলা। সালাম শিকদারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার একটা মিথ্যা মামলা দেয়। সবাই হুমকি দামকি দিয়া মাথায় রাখে, কারণ তার ভয়ে কেউ মুখই খোলে না এলাকাবাসী। রিসোর্ট করছে, আগে ছিল জলকাব্য রিসোর্ট, 5 তারিখের পরে সেটা হয়তো নাম পরিবর্তন করে শিকদার বাড়ি বানাইছে। ভূমিদস্যু কালাম শিকদার আপন ভাতিজার জমিও দখল করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত ব্যক্তি। সচিব মোহাম্মদ কামাল হোসেন আমার স্বাস্থ্য ভাই, উনি যে রিসোর্টটা করছে ওইখানে আমাদের বসত ভিটা ভাঙে 90% জমি উঠছে। আমরা ওই জমির কাছে যাইতে পারিনি এবং উনি আমাদের বুঝাইয়া দেয় না। আমরা হামলার ভয়ে কথাও বলতে পারি না। ঘটনার সত্যতা স্বীকার করে এই জনপ্রতিনিধিরাও বলেন হামলা মামলার ভয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ ইউনিয়ন পরিষদেও অভিযোগ দায়ের করেন না। সে আওয়ামী লীগ করে বা এই 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে আওয়ামী লীগের এই ওয়ার্ড সভাপতি। যারা আমাদের কাছে আসে আমরা অভিযোগ শুনে তাদের বিচার ব্যবস্থা করি বা জানাশোনার সহযোগিতা করার চেষ্টা করি, কিন্তু এই ব্যাপারে আমাদের কাছে কোনো কেউ আসে না। আসলে মূলত বিভিন্ন কারণে কি কারণে আসে না এটা তো বুঝতে পারতেছি না। এ বিষয়ে জানতে বারবার যোগাযোগ করে উপসচিব ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা। মোহনা সংবাদ, ন্যাশনাল ডেস্ক। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে 212 কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র 4.25 ঘন্টা। রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। দীর্ঘ ভোগান্তি ওই সেই সিরাজগঞ্জ ঘুরে অত পথ আর ঘোরা লাগবে না, এইটাই খুলনাবাসীর জন্য অনেক দিনের একটা প্রত্যাশা ছিল। এটার জন্য আমরা বহু অপেক্ষা করেছি, কিন্তু এখানে আমাদের একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভাড়াটা হচ্ছে অন্যান্য রুটে আমরা দেখতে পারি যে ভাড়া কিন্তু আমাদের নড়াইল থেকে ঢাকা 130 কিলোমিটার, সেখানে ভাড়া লাগছে 370 টাকা। এটা আমার মনে হয় সম্পূর্ণ অযৌক্তিক। এবার ফিরে দেখা 2024। শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকের পরিবর্তন পরিমার্জন নিয়ে আলোচনার তুঙ্গে ছিল 2024। বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের তোড়জোড় থাকলেও ভিন্ন পথে হেঁটেছে অন্তর্বর্তী সরকার। 2012-2023 কারিকুলাম সমন্বয় করে পাঠ্য বই সাজিয়েছে তারা। প্রশ্ন উঠেছে, সৃজনশীল একমুখীর পর কোন দিক যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা? বিশেষজ্ঞরা বলেন এক্ষেত্রে প্রযুক্তি এবং কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়া উচিত। আর প্রাথমিক পর্যায়ে 11 ধরনের স্কুল পদ্ধতির কোনো প্রয়োজন নেই। নাসির উদ্দিনের রিপোর্ট।
শিক্ষার মূল ভিত্তি তৈরি হয় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে। এই স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত বছরগুলোতে চলেছে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা। একমুখী শিক্ষা, সৃজনশীল পদ্ধতি সহ মূল্যায়নেও এসেছে নানা রকম প্রক্রিয়া। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে দুরকম শিক্ষা পদ্ধতি চালু করা হয়, যদিও কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। এর মধ্যেই 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। চলতি বছরেও 4টি ক্লাসে এই ধারা বিস্তৃতির কথা ছিল। তবে এ নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। আওয়ামী লীগের পতনে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক ছাপানোয় আসে নতুন সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2012 সালের কারিকুলামে ফিরে যাওয়ার পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সময় কম থাকায় নতুন কারিকুলামেরও পুরোটা বাতিল করা হয়নি। ফলে নতুন বছরে 2 কারিকুলামেরই প্রভাব থাকছে। আর 2026 সালের জন্য তৈরি হবে 2012 এবং 2023-এর পরিমার্জিত কারিকুলাম। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এত পরীক্ষা নিরীক্ষার পর নতুন করে কি হতে যাচ্ছে? শিক্ষাবিদরা বলেন, যুগের চাহিদা এবং দেশীয় বাস্তবতা মাথায় রাখতে হবে। আপাত দৃষ্টিতে প্রযুক্তি ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। আজকের দিনের শিক্ষাকে এমনভাবে রূপায়িত করব যা দিয়ে আগামী দিনে তারা বেকার যুবতী হিসাবে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাবে না। তার যথাযথ সূচনা আমরা প্রাথমিক স্তর থেকে শুরু করতে চাই। চাকরি করতে চাইলে চাকরিও করতে পারেন, উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই উদ্যোক্তা হবেন। সব কিছুর মধ্যে তার একটা মোরাল অথরিটি থাকবে, মোরাল ভ্যালুস থাকবে এবং প্রফেশনাল এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটির বিষয়টা জড়িত থাকতে হবে। বিশ্বের বেশিরভাগ দেশে প্রাথমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলিত। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আছে অন্তত 11 ধরনের। ধরন ভেদে এসব প্রতিষ্ঠানে শিক্ষাক্রমেও ভিন্নতা আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কারিকুলাম অনুসরণ করা হয়। বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন, এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে সাধারণ কারিকুলাম নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি অতিরিক্ত বিষয় পড়ানো হচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসায় অনুসরণ করা হয় সরকার নির্ধারিত পৃথক কারিকুলাম। সেখানে গুরুত্ব পায় ধর্মীয় শিক্ষা। অন্যদিকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে অনুসরণ করা হয় বিদেশি কারিকুলাম। বিশেষজ্ঞরা বলেন, একমুখীর নামে এর আগে নবম-দশম শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় বিভাগ বিভাজন দূর করার চেষ্টা হয়েছে। এই ভাবনা ভুল ছিল। নতুন শিক্ষাক্রমে এ বিষয়টিকে আমলে নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে উত্তাল দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। রোববার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভ করেন কৃষক, শ্রমিক, শিক্ষক সহ প্রায় 29,000 মানুষ। দেশটির উত্তরাঞ্চলে একটি ট্রেন স্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই আন্দোলন। ওই ঘটনায় 15 জনের মৃত্যু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতির কারণেই ওই দুর্ঘটনাটি ঘটে। পরিস্থিতি বিবেচনায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর জনাব শিপন হালদার। জনাব শিপন হালদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতেই দেখে নিব আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমার হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম করেছে, কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ, হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি, এক্সপ্রেসওয়েতে তদারকি নেই, সাইন সংকেত গতানুগতিক। দৈনিক ইত্তেফাক, শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, মেঘনায় জাহাজের 7 খুন, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন। সমকাল, সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, নিয়ম মানছেন না আমলারা, সরকার নির্বিকার। বাংলাদেশ প্রতিদিন, আলোচনায় কিংস পার্টি, থাকবে না মার্কিন নাগরিকত্ব, জাহাজের 7 লাশের রহস্য। যুগান্তর শিরোনাম করেছে, বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ, আবারও ক্ষমতা পাচ্ছে ইসি, হাসিনা দেশে আসবে ফাঁসিতে ঝোলার জন্য, আরাফাতের জানাজায় উপদেষ্টা নাহিদ, দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল, হাসিনা পরিবারের দুর্নীতি।
দৈনিক বণিক বার্তার শিরোনাম, আরও তীব্র হয়েছে ব্যাংকগুলোর ডলার সংকট। বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্তের 7 সদস্যের কমিশন গঠন। মেঘনায় সার বোঝাই জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। দ্য ডেইলি স্টার, ঢাকা asked Delhi to send back Hasina. India confirms receipt of note verbal, says no comment at this time. 7 stabbed to death aboard cargo vessel. দর্শক, শেষ করব বহন সংবাদ, যাবার আগে জানিব শিরোনামগুলো আগে। চাঁদপুরে জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করে পুলিশ। নদীপথে ভয় আর আতঙ্ক। সুন্দরবন বাঁচাতে জরুরি গড়াই নদী খনন, কোনো কাজে আসছে না কয়েক হাজার কোটি টাকার একাধিক প্রকল্প, ক্ষুব্ধ নদী বিশেষজ্ঞরা। ভূমিহীনদের জমি বরাদ্দ নিয়ে ক্ষমতার দাপট, দুর্নীতির খবরের জেরে মামলা নিয়ে সাংবাদিক হয়রানি, ভূমি খেকো কালামের বিরুদ্ধে ব্যবস্থা চায় স্থানীয়রা। এবং খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা শুরু করল জাহানাবাদ এক্সপ্রেস, বাঁচবে সময় ও ভাড়া, খুশি যাত্রীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।